আমার নাম সাকিব। ঘটনাকাল ২০০৭ সাল কি ৮ সাল, মানে ওই সময় হবে। আমার সঠিক খেয়াল নেই। ওই সময় আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা আজীবন আমার মনে থাকবে। আমার সবথেকে বড় মুদির দোকানটি আমার বাজারের পর ছিল এবং আমার বাড়ি থেকে উপজেলা সদরের বাজারটা ছিল প্রায় ৪-৫ কিলোমিটার দূরে। সেইখান থেকে প্রতিদিন আমি রাত্রে করে বাড়িতে ফিরতাম। এটি ছিল আমার রুটিন। কারণ হচ্ছে অতিরিক্ত বেচাবিক্রির জন্য আমার দোকানে সবসময় ভিড় লেগেই থাকতো এবং অনেক ছোটবেলা থেকেই এই দোকান আমি দেখে আসছি। কারণ হচ্ছে আমার বাবা এই দোকানটা দিয়েছিলেন এবং এই দোকান দিয়ে আমার বাবা আমাদের সকলকে মানুষ করেছেন। এখন এলাকার সবথেকে বড় দোকানটাই হচ্ছে আমার নিজের করা এবং আমি নিজে থেকেই অনেক আগে থেকেই এই দোকানে বসে দোকানের সমস্ত কিছু পরিচালনা করে আসছি। বাবা বৃদ্ধ হবার পর থেকেই আমি এই দোকানে বসি এবং বেশ কিছুদিন পরেই আমার বিয়ের কথাবার্তা চলছে, মানে বিয়ে হবে আর কি, সেরকম দিনক্ষণ ঠিক করছে। তো যাই হোক, দোকানপাট আমি খুব ভালোই চালাতে পারতাম এবং পেশায় একজন মুদির দোকানদার হলেও বাজার ভরে আমার বেশ নাম ডাক ছিল এবং সকলে যদি কারোর মুদির দোকানের জিনিসপত্রের প্রয়োজন হতো তাহলে আমার দোকানে আসতো এবং ওই কারণেই প্রায় রাত ১১টা পর্যন্ত আমার দোকানে ভিড় লেগেই থাকতো। যদিও একটা জেলা শহরের, মানে উপজেলা শহরের একটা বড় বাজারের দোকান এবং এই দোকানটা সবথেকে বেশি জনপ্রিয়। তো যাই হোক, আমি ওই দিন দোকান বন্ধ করে বাড়িতে চলে গেলাম। ওই দিন আবার আমার একটা মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। মেয়ের সমস্ত কিছু পাকাপাকি চলছে, তবে মেয়ের সঙ্গে বিয়ে হবে কিনা সেটা আজকে মুরব্বীরা ফাইনাল করবে। আমার বয়স তখন ২৪-২৫ বছর হবে। পরিবার থেকে আমারই পরিবারের আরেকজন, মানে এক মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করেছে আমার, এবং আমি মেয়েকে নতুন করে দেখার কিছু নেই, যেহেতু এর আগেও দেখেছি। তো সব বিষয়ে আমি রাজি ছিলাম। আমার বাবা মা চাচারা সকলেই এক প্রকার রাজি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত ডেট ফিক্সড হয়নি। তো যার কারণে ওই দিন বিকেলবেলা গিয়ে আমরা সেই বাড়িতে আমাদের বিয়ের ডেট ফিক্স করে আসলাম। আমার বিয়ে ছিল আগামী শুক্রবারে আর আজকে ছিল হচ্ছে রবিবার, মানে যেদিন আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো ওই দিন হচ্ছে গিয়ে আমার দোকান বন্ধ করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেল এবং ওই দিন একটু বেশি বেচাবিক্রির কারণে আমি আসলে দোকান বন্ধ করতে করতে বেশ খানিকটা রাত গড়িয়ে গেল আর কি। মানে মূলত হচ্ছে দোকানের চাপ বেশি ছিল। তো আমার দোকান বন্ধ করতে করতে মোটামুটি ১২টা বেজে গেল। আর সবথেকে বড় দোকান হবার কারণে আমাকে অনেক রাত পর্যন্ত খোলা রাখতে হতো। আমার যেসব কর্মচারীরা ছিল ওরাও চলে গিয়েছিল, কিন্তু রাত ১২টা-১টা বাজে দোকান বন্ধ করে আমি ওইখান থেকে বের হলাম। আমার কাছে একটা সাইকেল ছিল এবং সেই সাইকেলটা করে আমি যাতায়াত করতাম। আমি অবশ্য চাইলে মোটর সাইকেল কিনতে পারি, তবে এতটুকু যাতায়াতের জন্য মোটর সাইকেল বিষয়টা আমার কাছে তেমন সুবিধার মনে হতো না। আর রাখা, মেনটেন করাও একটা ঝামেলা আছে। সারাদিন তো দোকানেই থাকি। তবে ভাবছি বিয়ের পর একটা মোটর সাইকেল কিনে নিব। তবে সাইকেল দিয়ে যাতায়াত করাই আমার একটা অন্যরকম অন্যরকম আনন্দ লাগতো এবং এটাই আমার অভ্যাস ছিল। তো যাই হোক, আমি সাইকেলটা নিয়ে ওই দিন অল্প অল্প থাকতে মানে বেরিয়ে পড়ি, যেহেতু রাত অনেকটা গভীর ছিল এবং দোকানে তালা মেরে ফাইনাল আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। তো রাত তখন অনেক গভীর, একটার পরপর হবে। আকাশে মোটামুটি জ্যোৎস্না, রাস্তা অল্প অল্প দেখা যাচ্ছে। সেই রাস্তার মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে করে চালাতে লাগলাম। তো খানিকটা দূরে যাওয়ার পর আমার কানে একটা কান্নার শব্দ ভেসে আসলো। তো সাধারণত এরকম রাত্রেবেলা যদি কোনো কান্নার শব্দ ভেসে আসে তো সেটা কিন্তু ভয় পাওয়ার কথা এবং খুবই ভয়ানক কোনো একটা বিষয়। তো আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম ওই জায়গাটার আশেপাশে আবার অনেক বছর পুরাতন কিছু গাছ আছে। তো মোটামুটি কায়দায় ওই জায়গা দিয়ে রাত্রেবেলা মানুষ যেতে ভয় পায় আসলে। তো আমি যেহেতু এলাকার ছেলে এবং এই গাছের আশেপাশে ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি, আমার গ্রাম থেকে আগে আর কি একটা শুনশান জায়গা আছে। তো সেই জায়গা দিয়ে আসার সময় আমি খেয়াল করলাম কান্নার শব্দ ভেসে আসছে এবং খানিকক্ষণ বাদে খেয়াল করলাম যে এই গাছ থেকে ওই গাছে কেউ লাফালাফি করছে। এরকম একটা সিচুয়েশনে এরকম মানুষজন কি করে জানি না, তবে আমি সাইকেল থেকে নেমে ওইখানে দাঁড়িয়ে হাঁক ডাক করতে লাগলাম যে কে কে ওখানে, এরকমভাবে শব্দ করছে কিসের জন্য। আমার হাতে একটা টর্চ লাইট ছিল। সেই টর্চ লাইটটা মারার সঙ্গে সঙ্গেই আমি দেখলাম কি যে সেইখান থেকে বাদরের মতো কোনো একটা জিনিস লাফ দিয়ে অন্য গাছে চলে গেল। সেটা আসলে কোনো বাদরই হবে সেটা ভেবে আমি লাইটটা আবার সামনের দিকে নিয়ে হাঁটতে শুরু করলাম। আমার হাতে তখন ঘাড় বাঁকানো এক ধরনের লাইট পাওয়া যেত, লাল রঙের বাঁকানো এক ধরনের বিদেশি টর্চ লাইট ছিল। সেটা আমার এক ভাই পাঠিয়েছিল, ওইটা নিয়ে আমি সমস্ত জায়গায় যাতায়াত করতাম। তো যাই হোক, আমি সেই সাইকেলটা নিয়ে আমি যেতে শুরু করলাম। তো আমি যত সামনে যাচ্ছিলাম তত সেই কান্নার শব্দটা তীব্র হচ্ছিল এবং খানিকটা সামনে যাবার পর
আমি দেখতে পেলাম একটা খচ্চর টাইপের জন্তু আমার সাইকেলের সামনে এসে দাঁড়িয়েছে, এবং সেটা এক প্রকার ভেড়াও না, ছাগলও না, এবং কেমন ধরনের জন্তু দেখতে, মাথায় মোটামুটি ঘোরানো একটা গোলাকৃতির শিং আছে, অনেকটা হরিণের মতো দেখতে, এবং চিকন চাকন, এবং একটা বাচ্চা শাবক দেখা যাচ্ছে, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তবে এটা কোন প্রাণী সেই বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আমি সেখানে যাওয়ার পর সেই প্রাণীটিকে অনেকভাবেই হৈহুতোষ করতে লাগলাম, কিন্তু সেই প্রাণীটি কোনোভাবে সেখান থেকে যাচ্ছিল না। তারপর খানিকক্ষণ বাদে আমার কাছাকাছি এগিয়ে আসলো। আমি তারপর খেয়াল করলাম একটা শিয়ালের মতো বড় কোনো জন্তু, সেটা বাঘও হতে পারে বা ওই যে কালো বাঘ আছে, মেছো বাঘ, ওরকম টাইপের কোনো বাঘ, সেই শাবকটার উপর হামলা করলো, এবং হামলা করে মুখের মধ্যে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। তো আচমকা আমি তখন ভয় পেয়ে গেলাম, এবং ভয় পেয়ে আমি সত্যিই তখন ওইখান থেকে সাইকেলটা ফেলে যে দৌড় মারবো, সেই সাহসটুকু আমার হচ্ছিল না। তো ওই জিনিসটা যে ওই জিনিসটাকে মুখে পড়লো, তারপর খানিকটা দূরে যাবার পরেই সেই জিনিসটা তার মুখ থেকে পড়ে গেল, এবং সেই ছোট্ট শাবক জাতীয় জিনিসটা, সেটা দেখতে আসলে ছোট, কিন্তু মনে হচ্ছিল না ছোট, এবং বড় কোনো প্রাণী মনে হচ্ছিল। সে দৌড়ে আমার কাছাকাছি চলে আসলো। তো ওই টাইমটাতে আমি আসলে কি করব নিজেই বুঝতে পারতেছিলাম না। আমি জানি যে যে বাঘের মতো জিনিসটা দেখতে বা মেছো বাঘের মতো জিনিসটা সেটা আবার নিশ্চয়ই ফিরে আসবে। যেহেতু এই জিনিসটাকে মুখে পুড়িয়ে নিয়ে যেতে পারেনি, তো সেহেতু ওই জিনিসটা আবার পেছন দিক থেকে ফিরে আসবে। তো আমি তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমি যেহেতু এই ছোট্ট জিনিসটাকে আমার বাঁচাতেও হবে, নিজেরও বাঁচতে হবে, তো আমি আর সেখানে একটু অপেক্ষা করলাম না। যেহেতু ওইখান থেকে আমার গ্রাম বেশি দূরে ছিল না, আর মাত্র আধা কিলোমিটার গেলে হয়তো আমার বাড়ি পড়বে। তো আমি তখন ওই জিনিসটাকে, আমার যে সাইকেলের যে পিছনে ক্যারিয়ার আছে, সেই ক্যারিয়ারের ওইখানে আবার একটা ঝুড়ি বাঁধা ছিল। আমি মাঝে মধ্যে বাড়ি থেকে কিছু মালামাল নিয়ে যাই ওই ক্যারেটে করে, যে ক্যারেটের ভিতরে ফল টল নেয় আর কি। তো ওই ফলের একটা ঝুড়ি বাঁধা ছিল, আমি সেই ঝুড়ির ভিতরে ওই জিনিসটাকে রেখে আমি সাইকেল টান দিতে শুরু করলাম। তো আমার সর্বোচ্চ গতি দিয়ে আমি সেই সাইকেলটাকে টান দিচ্ছিলাম। তো আমি কিছু খানিকক্ষণ দূরে আসার পরে, একদম লোকালে আসার পরে আমি দেখলাম কি যে সেই জিনিসটা আসলে মানে যে জিনিসটা ওই যে বাঘের মতো দেখতে, ওই জিনিসটা আমার পিছু করছে না বা আমার পিছু আসেও নি। কেন আসেনি সে বিষয় সম্পর্কে আমি জানি না। তো তারপর আমি যখন আমার বাড়ির কাছাকাছি আসলাম, আমি যখন সেই শাবকটাকে নামাতে যাব, অনেকটা হরিণের মতো এবং কিছুটা খচ্চরের মতো দেখতে যে জন্তুটাকে আমি নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো কোনো জঙ্গলি ছাগলের বাচ্চা হবে বা ভেড়ার বাচ্চা হবে। কিন্তু আমি যখন সেই জিনিসটাকে নামাতে গেলাম, আমি দেখলাম কি যে সেটা পেছনে আর নেই, সেটা বোধহয় রাস্তায় কোথাও পড়ে গিয়েছে বা নেমে গিয়েছে। তবে আমার যতটুকু মনে পড়ে যে এই খাঁচির ভিতর থেকে কোনোভাবেই তার বের হওয়া সম্ভব না, কারণ আমি তাকে ওটার ভিতরে রেখে উপরের যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটা আমি মেরে দিয়েছিলাম, এবং কোনোভাবেই এর ভিতর থেকে বের হওয়া একদমই সম্ভব না। কিন্তু কিভাবে বের হলো সেটা আমি আসলে নিজেও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমার বাড়িতে যেহেতু আগামী 4-5 দিনের মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তো সেহেতু আমার বাড়িতে টুকটাক আহ, রাত জেগে আছে মানুষজন বা মেহমান এসেছে, খালারা এসেছে, তারপর শহর থেকে কিছু ভাইরা আসবে, তার ছেলেপেলে আসবে, ভাবিরা আসবে, সব মিলিয়ে বাড়িতে একটা অন্যরকম আমেজ রয়েছে। তো সব মিলিয়ে আমি রাত্রে তখন খাওয়া দাওয়া করে 2টা 2:30টার দিকে আমি নিজের ঘরে গেলাম। তো ঘরে যাবার খানিকক্ষণ বাদে আমি খেয়াল করলাম, আমি কিন্তু ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছি। বাইরে থেকে যে কোনো কিছু ঢুকবে সেরকম কিন্তু ঢোকার মতো পরিবেশ নেই, এবং আমাদের কিন্তু বিল্ডিং ঘর ছিল তখন। তো আমি ঘরটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমি খেয়াল করলাম যে ওই যে ছানার মতো বা শাবকের মতো একটা প্রাণী, সেই জিনিসটা আমার ঘরের যে টেবিলটা আছে, মানে টেবিলের পাশে ছোট্ট একটা সোফা টাইপ একটা জিনিস আছে, এক প্রকার চেয়ার আর কি, সেই চেয়ারের উপর গুটিমুটি পাকিয়ে বসে আছে। তো তখন আমি তাকে দেখে অনেকটা ভয় পেয়েছি, এবং ভয় পেয়ে তখন বলি যে এই জিনিসটা এখানে কিভাবে আসলো, আমার সাথে যে প্রবেশ করবে বা আমি ঢোকার আগে যে প্রবেশ করবে, কারণ আমি ঢোকার আগের রুমটা বন্ধ ছিল, রুমের ভিতরে কেউ আসেওনি বা রুম সিটকারি দেওয়া ছিল, তাহলে এই জিনিসটা এটার ভিতরে ঢুকলো কিভাবে? সব মিলে আমি কনফিউশনে পড়ে গেলাম। তো তখন আমি সেই শাবকটার কাছে এগিয়ে গেলাম, এবং সে আমাকে দেখছিল আর কি, ওইখান থেকে বসে, দূর থেকে বসে আমাকে দেখছিল, এবং দেখে আমাকে বলল, মানে আমি তাকে বললাম যে তুই এইখানে কিভাবে ঢুকলি বা এখানে কিভাবে আসলি, আর তুই ওই সাইকেলের ওইখান থেকে কিভাবে বেরিয়ে গিয়েছিলি? তো তখন ও কোনো কথা বলছিল না, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ ও তো অবলা প্রাণী, ও কথা বলবে কিভাবে? এসব বিষয় নিয়ে আমি আর তেমন মাথা ঘামাইনি। আমার আসলে আহ, সারাদিন দোকানপাট করে আমার নিজের শরীরের ভিতর খারাপ লাগছিল, তো আমি আবার কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি যেতে হবে। তো আমি ঘুমিয়ে পড়লাম, ওই সময় রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা ঘুমিয়ে ওই দিন রাতে আবার বৃষ্টি হলো প্রচণ্ড পরিমাণ। আমি আসার সময় একটু মেঘ করছিল আকাশে, ওই যে হালকা একটু জ্যোৎস্না পথে দেখা যাচ্ছিল, আবার দেখা যাচ্ছিল না। তো বৃষ্টি হলো।
তো আমি বুঝতে পারছিলাম যে আমার শীত লাগছে, ওই রাতে আমার শীত লাগছে, সেটা আমি বুঝতে পারছি। ভোর রাতের একটু আগে আগে বৃষ্টি হচ্ছিল। তো আচমকা আমি খেয়াল করলাম, আমি কিন্তু দরজা লাগাই ঘুমাই সবসময়। আমি খেয়াল করলাম যে কেউ একজন আমার শরীরের মধ্যে চাদর টেনে দিল আর কি। চাদর টেনে দেওয়ার পরে আমি আমি তখন আবছা ঘুম এবং আবছা জেগে আছি। ওই টাইমে আমি খেয়াল করলাম যে কেউ একজন আমার চাদর টেনে দিল এবং আমার হচ্ছে গিয়ে আমার সামনে দিয়ে সে হেঁটে গেল এবং তার কোমর পর্যন্ত চুল, এবং এতটুকু আমার স্পষ্ট মনে আছে যে সেটা একটা মেয়ে মানুষ ছিল এবং একটা মেয়ে। তো আমার হয়তো তখন হ্যালোসিনেশন হয়েছে বা তখন আমি স্বপ্ন টপ্ন দেখেছি এরকম কোনো কিছু, যেহেতু কয়েকদিন পরে আমার বিয়ে হওয়ার কথা। তো সেহেতু আমি সেরকমটাই ভাবলাম যে এটা নিশ্চিত আমার বউ, যাকে কিনা আমি বিয়ে করব। তো পরের দিন যখন আমার 9টা সাড়ে 9টা বাজে ঘুম ভাঙলো, আমি উঠে আচমকা বসে পড়লাম। আমার গায়ে কম্বল, আমি শুয়ে আছি বা আমার কালকে রাতে আমার রুমের ভিতরে কে এসেছিল, এটা নিয়ে আমি পুরোপুরি শকড এবং পুরোপুরি শঙ্কিত। কেন বললাম এটা? কারণ হচ্ছে আমার প্রথম কথা আমার ঘরের দরজা বন্ধ। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সেই চাদরটা আমার শরীরের উপর কে দিয়ে গেল? এটা তো কোনোভাবেই সম্ভব না। কেউ বাইরে থেকে এসে ঘরের ভিতর ঢুকে, আমি স্পষ্টরূপে একটা মেয়েকে দেখেছি এবং আমার শরীরের উপর চাদর টেনে দেওয়ার পরে আমি সেটা দেখতে পেয়েছি যে সে হেঁটে চলে গেল এবং পেছন ফিরে আমার দিকে তাকিয়েছিল। কারণ আমার ঘরে সবসময় ডিম লাইট জ্বালানো থাকে। তো আমি আসলে তখন হতবাক হয়ে গেলাম। তৃতীয়ত যখন আমি ঘর থেকে মানে বিছানা থেকে নামলাম, নামার পরে আমি সেই জিনিসটাকে, সেই শাবক টাইপের কোনো ছানাকে আমি ধরে নিলাম সেটা হরিণের বাচ্চা। তো সেই হরিণের বাচ্চা টাইপের সেই বাচ্চাটাকে আমি রুমের ভিতরে কোথাও দেখতে পেলাম না। সে যে জানলা দিয়ে বেরিয়ে যাবে সেটা সম্ভব না, কারণ জানলা লাগিয়ে ঘুমিয়েছিলাম। জানলা যেরকম ছিল সেরকমই আছে, দরজা যেরকম ছিল সেরকমই আছে, বাথরুমের দরজা পর্যন্ত লাগানো। ইভেন ভেন্টিলেটর দিয়ে যে বের হবে সেরকম কোনো সুযোগ নেই, কারণ ওর শরীর ওই দিক দিয়ে বের হবে না। তো সব মিলিয়ে ওই জিনিসটা কোথায় গেল সেইটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণ শঙ্কিত ছিলাম। তো যাই হোক, আমার ওইটা নিয়ে আমি বিশ্বের মাথা ঘামালাম না। আমি উঠে দেখলাম বেশ কিছু আত্মীয় স্বজন আমার বাড়িতে এসেছে, মেহমান। তো সব মিলিয়ে আমি ওই রাতে হচ্ছে গিয়ে আহ, ঘুমানোর পরে সকালবেলা উঠে গোসল টোসল করে দুপুর আমি বাজারে চলে গেলাম, কারণ আমি ওই সময় বাজারে যাই। এর আগে কর্মচারীরা দোকান খুলে এবং ওরা হচ্ছে গিয়ে ওই দোকানের বেচা কেনা করে। তো আমি যখন গেলাম, গিয়ে আমি আসলে ওই বিষয়টা নিয়ে টেন্স ছিলাম যে গতকালকে আমার সাথে কি ঘটলো, এবং আমার সাথে খুবই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। মানে এটা কি আসলেই বাস্তব কোনো কিছু নাকি মেকি না এরকম কোনো কিছু, আমার আসলেই বিসম্মত হচ্ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে এটা কি সত্য ছিল নাকি মিথ্যা ছিল গতকালকে যা আমি দেখেছি বা ঘটেছে। তো আমার কাছে সবকিছু একটু অন্যরকম লাগছিল। যাক, সারাদিন আমি বিক্রি করলাম। বিক্রি করে আমি আজকে একটু শরীর খারাপ লাগছিল। আমি কর্মচারীদেরকে বললাম কি যে, "তোরা দোকানটাকে বন্ধ করে চলে যাস ঠিকমতো লাগায়।" আমার একজন বিশ্বস্ত কর্মচারী ছিল, ও আবার আমার সমস্ত কথা মানতো এবং সমস্ত কিছু করতো। তোর উপর দায়িত্ব দিয়ে আমি তখন আগে আগেই চলে গেলাম। রাত তখন 8টা সাড়ে 8টা হবে। আমি বাড়ির দিকে চলে আসলাম এবং ওই দিন রাতে আমি বাড়িতে আসলাম। আমার আরেক ভাই ছিল, তার সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম। তো আমাদের বাজারটা আমার অনেক বড় ছিল এবং ফেরার সময় অনেকের সাথে হয়তো দেখা হতো, কথা হতো। ওই গল্প করতে করতে চলে এসেছি। তো বাড়িতে এসে আমি যেহেতু গরমের সময় ছিল, গোসল টোসল করে তারপর আমি খেয়ে দিয়ে নিজের রুমে গেলাম। তো রুমে যাওয়ার পরে গতকালকের মতো সেম কাহিনী। আমি খেয়াল করলাম যে সেই শাবকটা সেই টেবিলের উপর, চেয়ারের উপর গুটি পাকিয়ে বসে আছে। তো আমি তখন তাকে বললাম যে, "কি রে, তুই কই যাস? আমি তো কিছু বুঝি না। মানে এই ঘরের ভিতরেই ছিলি বা অন্য কোথাও ছিলি?" তো সে একভাবে মায়াময় দৃষ্টি দিয়ে আমার দিকে তাকায় আছে। মানে তার চোখে এত মায়া, আমি আসলে বলে বোঝাতে পারব না। মানে এটা বলে বোঝানোও সম্ভব না, এত পরিমাণ মায়া তার চোখে। তো আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে, তুই শো।" তখন একটা কম্বল এনে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, কারণ ওই দিনকাও বৃষ্টি বৃষ্টি ভাব এবং বাতাসে একটু ঠান্ডা পরিবেশ। তো তখন ওর শরীরে, ও যেখানটা শোয় আর কি, আমি দেখেছি যেখানটায়, ওইখানটা একটা কাঁথা দিয়ে কুন্ডিল পাকিয়ে দিলাম যাতে করে খুব সুন্দরভাবে ঘুমাতে পারে আর কি। তো ও তখন দেখলাম কি যে মাথা নিচু করে শুয়ে পড়লো। আমি তখন লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমায় পড়লাম। তো আমি প্রায় অর্ধেক রাতে, প্রায় 2টার কাছাকাছি হবে, ওই টাইমে আমার আচমকা ঘুম ভেঙে যায়। সাধারণত তেমনটা কখনো হয় না, আমার ছাড়া ছাড়া ঘুম একদমই হয় না। খুব ভালো ঘুম হয়, আমি খুব ভালো ঘুম দিতে পারি। তো ওই টাইমে আমার যখন ঘুম ভেঙে গেল, আমি ঘুম ভেঙে আচমকা সেই জিনিসটা দেখে আমি চমকে গেলাম। যে জিনিসটা আসলেই আমার দেখা উচিত ছিল না বা কেন হলো এটা আমি জানি না। আমি খেয়াল করলাম যে আমার রুমের ভেতরে সর্বপ্রথম যখন আমি বুঝতে পারলাম, ঘুম ভেঙে আমি দেখলাম কি যে আমার রুমের ভিতরে মানে অদ্ভুত একটা ঘ্রাণ আসছে। যে ঘ্রাণটা একটা ফুলের ঘ্রাণ ছিল, সম্ভবত বেলি ফুল বা হাসনা হেনা এই জাতীয় কোনো ফুল। আমাদের বাড়ির আশেপাশে কোনো ফুল গাছ নেই যে এরকম কোনো ফুলের ঘ্রাণ আসবে। তো আমি তখন খানিকটা বিষম খেলাম যে আসলে ফুলের ঘ্রাণটা কোত্থেকে আসছে। তো তারপর যখন আমি আমার চোখটা একদম আমার পা বরাবর সামনের দিকে গেল, আমি দেখলাম অন্ধকারে একটা মূর্তি দাঁড়িয়ে আছে এবং সেই জিনিসটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং গতকালকে যে জিনিসটা আমি দেখেছি, মানে ঘোরে আর কি, যে প্রায় কোমর অব্দি চুল এবং সে আমার দিকে এরকমভাবে তাকায় আছে।
তো আমি তখন উঠে আচমকা বসে পড়ি, বসে আমি খেয়াল করি যে আমার পায়ের কাছে সত্যি তখনও সেই জিনিসটা দাঁড়ায় আছে এবং সে হাঁটতে শুরু করলো এবং তার চুলগুলো দুলতে শুরু করলো। তো ওই রুমের ভিতরে ওই তীব্র ঘ্রাণটা কিন্তু তখনও খুবই বেশি করে বিরাজমান ছিল। তো আমি তখন সেই লোকটিকে বলতে লাগলাম যে, আপনি কে এবং আপনি এখানে কি করছেন? তো সেই লোকটি কোনো কথা বলল না। আমি খেয়াল করলাম যে দরজাটা আছে, সেই দরজার ভেতর দিয়ে দরজা ভেদ করে বেরিয়ে গেল। তো তখন আমি আমি একটু ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে আমি আসলে এখান থেকে দ্রুত গিয়ে লাইট জ্বালালাম এবং বাইরে এসে দেখি কি যে আসলে বাইরে তেমন কেউ নেই এবং দরজার ভেতর দিয়ে কেউ একজন বেরিয়ে গিয়েছে। তো এটা আমার হ্যালোসিনেশন ছিল নাকি অন্য কিছু ছিল আমি বলতে পারবো না। তবে পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে জিনিসটা আসলে কী ছিল। এর তৃতীয় দিন মানে হচ্ছে আমার বিয়ের দিন কিন্তু এগিয়ে আসছিল। তো ওই দিন ছিল হচ্ছে গিয়ে ওই দিন ছিল হচ্ছে বুধবার ছিল তৃতীয় দিন এবং 2 দিন পরে আমার বিয়ে। তো তৃতীয় দিন বাজার থেকে ফিরতে আমার একটু রাত হলো, প্রায় 12:30টার মতো বাজলো। প্রায় দিনই রাত হতো, তবে এই কয়েকদিন একটু বেশি রাত হচ্ছে। তো রাত করে আমি যখন ফিরতে গেলাম, তো আচমকা আমাকে কোনো একটা জিনিস আক্রমণ করে বসলো। মানে ওই যে বাঘ জাতীয় কোনো একটা জিনিস, তবে আমি সেই জিনিসটাকে দেখিনি। আচমকা জঙ্গলের ভিতর থেকে উড়ে এসে আমার গায়ের উপর পড়লো এবং পড়ে আমাকে এক প্রকার আক্রমণ করতে শুরু করলো। আমি নিচে এবং সে উপরে। জিনিসটা কি সেটা বোঝা যাচ্ছিল না। তবে এতটুকু বোঝা যাচ্ছিল সে ঘুমটা পড়া কোনো একটা জিনিস, যে জিনিসটা আমার উপর আক্রমণ করেছে। তো তারপর আমি তাকে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। আসলে সাইকেলটা যে তুলবো সেরকম সময় বা এরকম কোনো কিছু ছিল না। আমি দৌড়াতে শুরু করলাম এবং সেই ঘটনাটা ঘটলো ওই স্থানে আসার কিছুক্ষণ আগে, যেখানে অনেক পুরাতন গাছ আছে, ওই স্থানে আসার খানিকক্ষণ আগে আর কি। তো ওই টাইমে আসলে আমার কোনো হিতাহিত জ্ঞান কাজ করছিল না। আমি দৌড়াতে দৌড়াতে প্রায় লোকালয়ের কাছে চলে আসলাম এবং আমাদের গ্রামে ঢুকতে প্রথম যে বাড়িটা পড়ে সেটা হচ্ছে মেম্বারের বাড়ি। তো আমি সেই মেম্বারের বাড়ির কাছে এসে আমি চিৎকার দিলাম। তো তখন মেম্বারের বাড়ির ভিতর থেকে লোকজন বেরিয়ে আসলো এবং বলল যে কী হয়েছে। তো তখন আমি বললাম কি যে এখান থেকে কে যেন আমার উপর হামলা করেছে। তো ওনারা আমাদেরকে খুব ভালোভাবে চিনতো। আমার বাবা খুবই একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তো উনি তখন বললেন কি যে দেখেই তো কে, ওনার কিছু লেঠাল বাহিনী ছিল, তাদেরকে পাঠালেন এবং দেখলেন কি যে সেখানে কেউ নেই এবং তারপর আমার সাইকেলটা ওনারা নিয়ে আসলেন। বললেন কি যে হয়তো কোনো কিছু দেখে ভয় পেয়েছি। তো যাই হোক, ওই রাতে আমি বাড়িতে চলে আসলাম সাইকেলটা নিয়ে। ওনারা আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তো আমি ওই রাতে শুয়েছিলাম। এসে তো আমি ভয় পেয়েছি। আমি শুয়ে আয়তাল কুরসি পড়ে তারপর ঘুমায় গেলাম। তো আমি খেয়াল করলাম যে ওই যে জিনিসটা গতকালকে আমি যাকে দেখেছি, সেই জিনিসটা আমার কাছাকাছি চলে এসেছে এবং আমার পাশে এসে শুয়ে আছে আর কি। শুয়ে আছে বলতে আমার পাশে একদম বসে থাকলে যেরকম হয় না, আমার পাশে বসে সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো ওই রাতে আমি বাড়িতে যখন ফেরার পরে আমার জ্বর এসে যায়। ভয়ে মনে হয় জ্বর এসে গিয়েছিল। আর এর আগে আমি বৃষ্টিতে ভিজেছি 2 দিন। তো বৃষ্টিতে ভেজার কারণে মেবি আমার শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বা একটু খারাপ খারাপ লাগছিল। তো ওই দিন আমার একদম কাঁপা দিয়ে জ্বর আসলো এবং বাড়িতে ফেরার পরে যখন ভয় পেয়ে যখন ফিরলাম, ওই টাইমে যে আমার কাঁপা দিয়ে জ্বর আসলো, ওই জ্বরটা আসলে খারাপ জ্বর। আমার আম্মা বলল যেটা খারাপ জ্বর, তুই বৃষ্টিতে কেন ভিজলি, বিয়ের আর 2 দিন পরে বিয়ের, এর মাঝখানে তুই কেন এমনটা করলি। তো যাই হোক, আমি ওই রাতের বেলা এসে প্রায় 3টা 3:30টার দিকে আমার আসলে খেয়াল নেই, সময় হিতাহিত জ্ঞান ছিল না, আমি অচেতন ছিলাম অনেকটা। সে একটা মেয়ে আমার পাশে বসে আছে এবং সে হচ্ছে কি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো আমি তখন আমি ভেবেছি যে এটা আমার বউ, মানে আমার স্ত্রী যার সঙ্গে আমার বিয়ে হবে সেই, এবং একটা মেয়ে যে সেটা বোঝা যাচ্ছে। তো সেই মেয়েটার হাতটা একটু বেশি নরম ছিল, আমি জ্বর অবস্থায় বুঝতে পারছিলাম এবং তার গা দিয়ে সেই ঘ্রাণটা আসছিল, সেই ফুলের ঘ্রাণটা, যে ঘ্রাণটা আমি পাচ্ছিলাম কয়েকদিন আগে থেকেই। তো সেই ঘ্রাণটা আমি যখন পেলাম, সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। আমি তার হাতটা শক্ত করে চেপে ধরলাম। তারপর আমি তাকে কাছে টানার চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে গিয়ে জ্বরের ঘোরে বুঝতেই পারছেন যে তাকে জড়িয়ে ধরার একটা প্রয়াস, বা আমার 2 দিন পরে বিয়ে, এর আগে আমি কোনো মেয়েকে এরকমভাবে স্পর্শ করিনি। তো তখন আমি যখন তাকে টান দিলাম, সে আমার একদম মুখের কাছাকাছি উবু হয়ে বসে পড়লো এবং আমার কাছাকাছি চলে আসলো। তো তারপর আমি নিজে থেকে আমার এতটুকু স্পষ্ট মনে আছে যে আমি তাকে চুমু খেতে গেলাম, তো সে আমাকে সরিয়ে দিল। তো খানিকক্ষণ বাদে সে উঠে আবার আমার কাছে এসে আমাকে চুমু খেলো। তো সব মিলিয়ে আমি ওই রাতের বেলায় এক প্রকার ঘোরের মধ্যে ছিলাম এবং ঘোরের মধ্যে থেকে আমি কি করেছি আমি নিজেও বলতে পারবো না। তো পরের দিন যখন আমার সকালবেলা আমার জ্বর কিছুটা ছাড়লো, আমি গত রাতের ঘটনাটা মনে করলাম যে ওই জিনিসটা কী ছিল এবং কে আমাকে চুমু খেলো। সব মিলিয়ে আমি আসলে খুবই টেন্স ছিলাম এবং আগামীকাল মানে হচ্ছে গিয়ে এই রাতটা পার হলেই আগামীকালকে হচ্ছে আমার বিয়ে এবং বাড়ি ভর্তি মেহমান, সমস্ত মেহমানরা চলে এসেছে। তো সব মিলিয়ে এর আগে আমি জীবনে কখনো প্রেম করিনি কারোর সাথে, খুবই সাদাসিধে একজন মানুষ, কারোর সাথে কখনো প্রেম করিনি। তো সব মিলিয়ে আমার সাথে যেরকম একটা কাহিনী ঘটবে সেটা আমি কল্পনা করতে পারিনি। তো মোটামুটি কায়দায় ওই মেয়ে হচ্ছে গিয়ে ওই মেয়ের হচ্ছে অন্য কারোর সাথে একটা প্রেম ছিল। তো এর আগের দিন যেদিন বিয়ে ছিল ওই দিন রাত্রে হচ্ছে ওই মেয়েটা ওই ছেলের সাথে চলে যায় আর কি। তো এটা আসলে আমার ভাগ্যে ছিল নাকি আমি বলতে পারবো না।
যদি আমার আত্মীয়দের মধ্যেই মেয়েটা ছিল এবং মেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছিল, দেখতে সুন্দর ছিল এবং আমার পছন্দ হয়েছিল। আমি কথা বলতাম তার সাথে, বেশ কিছুদিন কথা বলেছি। আমাদের বিয়ের কথাবার্তা চলছিল প্রায় 2 মাস ধরে। এই 2 মাসে কিন্তু আমি তার সাথে টুকটাক কথা বলেছি। তো ওই মেয়েটাকে আমি প্রায় বলতে গেলে এক প্রকার ভালোবেসে ফেলেছিলাম, এমনটা বলা যায় আরকি। যেহেতু এর আগে কোনো মেয়ের সঙ্গে এরকমভাবে আমি কথা বলিনি। তো যাই হোক, ওই মেয়েটা ওই রাতের বেলা হচ্ছে গিয়ে ওর যে বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে চলে যায়, এবং চলে যাওয়ার পরে পরের দিন যখন সকালে জানাজানি হয়, আমি যেদিন অসুস্থ ছিলাম যে রাতে, ওই রাতেও আমি কিন্তু ওই মেয়ের স্বপ্ন দেখেছি, মানে ওর সঙ্গে ঘুরতে গিয়েছি এবং ও আমার ঘরে এসেছে, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আমার কিন্তু জ্বর ছিল। তো ওটাতে খুব বেশি জ্বর ছিল না, তবে এতটুকু বুঝতে পেরেছি যে হ্যালুসিনেশনের মাধ্যমে যে ওই মেয়েটা আমার কাছে এসেছে, এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। এর আগের দিন রাতের কথা চিন্তা করে আমি আসলে ভীষণ লজ্জা পাচ্ছিলাম। তো পরের দিন সকালবেলা যখন আমি উঠলাম, ওঠার পরে মেয়ের বাড়ি থেকে এরকম একটা খবর আসার পরে আমি আসলে এত পরিমাণ কষ্ট পেয়েছিলাম, এত পরিমাণ ভেঙে পড়েছিলাম যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। প্রচণ্ড পরিমাণ কষ্ট পেয়েছিলাম এই বিষয়টা দেখে, যে একটা মানুষ এরকম খারাপ কীভাবে হতে পারে। সে বিয়ে করবে না আগেই বলে দিতে পারতো। সে কিসের জন্য বিয়ের আগের দিন এরকমভাবে পালিয়ে গেল, বা যেদিন বিয়ের তারিখক্ষণ ঠিক করা হলো সেদিন সে আমাকে বলতে পারতো। সে এমন কিছু বলেনি। তো যাই হোক, আমি সেই বিষয় নিয়ে খুবই টেন্স ছিলাম, আমার খুবই খারাপ লাগছিল। আর আমি খুব বেশি দূরে পড়াশোনা করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে আমি খুবই দুষ্টু ছিলাম। তো যার কারণে হয়তো সে আমাকে পছন্দ করতো না, বা আমি দেখতে খুব একটা সুন্দর ছিলাম এমনও না। সব মিলিয়ে বলা চলে যে গ্রামের সাদাসিধে একজন ছেলে ছিলাম, যে কিনা তার বাবার ব্যবসা দেখছে, এবং এরকমই হয়তো আমার জন্য মেয়ের অভাব হবে না, কিন্তু আমি যাকে একবার পছন্দ করে ফেলেছি তার জন্য তো আমার একটু মন কাঁদবেই। তো আমার মনটা এক প্রকার পুরোপুরি ভেঙে গেল যে আমি আসলে আজকে বিয়ে করতে যাব। তো আজকে এরকম একটা ঘটনা কেন ঘটলো আমার সাথে। সকালবেলা উঠে কিন্তু আমি অলমোস্ট গরম পানি দিয়ে গোসল করেছি, এবং আমার খানিকক্ষণ বাদে আমার গোছানো হবে, জামা কাপড় পরবে, সমস্ত সকালে গুছিয়ে আমরা বিয়ে করতে যাবো আর কি। এরকম একটা দিনে এরকম একটা কাহিনী ঘটে গেল। তবে আসলে প্রচণ্ড পরিমাণ মন খারাপ ছিল। আমার বন্ধুরা যারা এসেছিল তারা আমাকে বোঝালো সোজালো। তো সকলে তো বোঝালো সারাদিন ভরে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এখন তো কিছু করার নেই। আর মেয়ে কোথায় আছে, কই গেছে, আর এখন সেই মেয়ে ফিরে আসলেও তো আমি তাকে বিয়ে করবো না, তাই না? তো ওই রাতে আমার যে বিয়ের দিন ছিল, সেই রাতের বেলা আমি খুবই কষ্ট পেলাম আসলে, এবং খুবই খারাপ লাগছিল আমার। এত পরিমাণ খারাপ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরলাম না। আমি বাজারে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে, ওই দিন আমি দোকানও খুলিনি, এবং গভীর রাত পর্যন্ত আমি এক প্রকার ওই সিগারেট বা এই জিনিসগুলো কখনো খাইনি, কারণ হচ্ছে গিয়ে এগুলো আমার ভালো লাগতো না, বা খাওয়ার কোনো কথাও না। তো ওই দিন রাতের বেলা আমার বন্ধুরা জোর করে হচ্ছে গাঁজা খাইয়ে দিল আমাকে। তো সেটা নেশা যে এরকম সেটা আমি জানি না, যদিও অল্প খেয়েছি আমি। তো অল্প খেয়ে আমি আসলে আমার বন্ধুরা আমাকে বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে গেল। তো বাড়ির সামনে যখন নামিয়ে দিয়ে গেল, আমার আসলে বাড়িতে যেতে মন চাচ্ছিল না, যদিও জিনিসটা খাওয়ার পর নাকি দুঃখবোধ এরকম বোধ থাকে না, তবুও আমার অনেকখানি দুঃখবোধ হচ্ছিল এবং খুব খারাপ লাগছিল। তো তারপর আমাদের ওইখানে একটা আমাদের বাড়ির পাশেই নদী আছে এবং নদীর ঘাট আছে, এবং আমি কি করলাম, সেই ঘাটের কাছে গিয়ে বসে পড়লাম। সেই ঘাটের পাড়ে হচ্ছে কি একটা বড় যে রাতে মরা গাছ বলে আমাদের ওইখানে। তো বিশাল আকৃতির একটা রাতে মরা গাছ আছে, যে গাছের পাতা হচ্ছে রাত্রেবেলা একদম মরে থাকে আর কি, এই জন্য এটাকে রাতে মরা গাছ বলে। তবে সেটার গোড়ায় গিয়ে বসলাম, বসে আমি আসলে তখন কান্না করছিলাম নিজের মনেই। খুব খারাপ লাগছিল এবং এক প্রকার চোখ দিয়ে জলই বেরিয়ে গেল। তো তখনই কোনো একটা মেয়ে আমার পাশে থেকে আমাকে বলল কি যে, কান্না করবেন না, আপনার সঙ্গে যা ঘটেছে সেটা আসলে আমি দেখেছি, কিন্তু আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে কেন যেন আমার খারাপ লাগছে। তো এই কথা বলার পর আমি তারপর রেগে গেলাম, এবং রেগে গিয়ে বললাম কি যে, তুমি এখানে কেন এসেছো, তুমি আমার বিয়ে ভেঙে এখন এখানে কেন এসেছো? আমি ভেবেছি যে ওই মেয়েটা সম্ভবত, যে মেয়েটা আমাকে বিয়ে করার কথা বলে অন্য একটা ছেলের সাথে ভেগে গেছে, ওই মেয়েটা। কিন্তু খানিকক্ষণ বাদে যখন আমার বোধ আসলো, আমি তখন বাম পাশে তাকিয়ে দেখি, আমার বাম পাশে যে পাশ থেকে শব্দ আসলো, খানিকটা দূরে অন্ধকারের মধ্যে একটা মেয়ে বসে আছে, এবং সেই মেয়েটাই আমাকে বলেছে যে, আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে আমার খারাপ লাগে। তো আমি তখন আচমকা ভয় পেয়ে পেছন দিকে সরে গেলাম। তখন আমার মাথা ঝিমঝিম করছে। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে, আপনি কে, এবং আপনি আমার পাশে কেন বসে আছেন, এবং আপনি কোত্থেকে আসলেন, আর আপনাকে তো দেখা যাচ্ছে না। তো মেয়েটাকে একদম ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছিল, এবং যেহেতু নদীর পার, অন্ধকার, সেখানে দেখাও সম্ভব না, হালকা হালকা আলো ছিল আসমানে। তো সেই চাঁদের আলোতে তো তার দেখা স্পষ্ট সম্ভব না। তো আমি তখন আমার পকেটে লাইট ছিল, সেই লাইটটা বের করতে গেলাম। তো বের করে আমি মারতে যাব। তো আমি যখন বের করে লাইটটা মারলাম, তখন আমি খেয়াল করলাম সেই জিনিসটা সেখানে নেই, মেয়েটা সেখানে নেই। কিন্তু লাইটটা যখন বন্ধ করলাম, বন্ধ করলে তাকে দেখা যাচ্ছে, কিন্তু লাইট জ্বালালে তাকে দেখা যাচ্ছে না।
তখন আমি তাকে বললাম যে, "আপনি কে? এবং আপনি আমার পাশে এখানে বসে কি করছেন? আপনাকে দেখা যাচ্ছে না কিসের জন্য?" আমি আসলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এবং ভয় পেয়ে সেখান থেকে আমি দৌড় মারতে যাব। তখনই সেই মেয়েটা বলল কি যে, "আপনি ভয় পাবেন না। আমি আপনার ক্ষতি করতে আসিনি। আপনি এখানে বসুন। আমি জানি আজকে আপনার বিয়ে ভেঙে গিয়েছে। আপনার স্ত্রী আপনাকে রেখে অন্য কারো সঙ্গে চলে গিয়েছে।" তো এই টাইমে আসলে আমি তখন বুঝতে পারি যে এ সবকিছুই জানে এবং এ নিশ্চয়ই আমার সাথে আছে অনেকদিন ধরে। এবং তখন আমি বুঝতে পারলাম যে এ নিশ্চয়ই কোনো জিন হবে। কারণ হচ্ছে জিনেরা এরকমভাবে রূপ বদলাতে পারে এবং তাদেরকে দেখা যায় না, কিন্তু তারা কথা বলতে পারে। তো তখন আমি তাকে সাহস করে বললাম যে, "আপনি কি কোনো জিন? আপনি এরকম আমার পাশে এরকমভাবে বসে কিভাবে কথা বলছেন?" তখন সেই মেয়েটি আমাকে বলে উঠল যে, "হ্যাঁ, আপনি সত্যি ধরেছেন। আমি একটা জিন পড়ি এবং আমি আপনার সঙ্গে আছি প্রায় ৪-৫ দিন ধরে।" তো এই কথা বলার পর আমি আসলে তখন আ আ আচমকা চমকে যাই এবং সেই মেয়েটি আমাকে বলে কি যে, "আপনি দুঃখ করবেন না। আপনার দুঃখবোধ দেখলে আমার কেন যেন খারাপ লাগে এবং আমি এই ৪-৫ দিন আপনার সঙ্গে থেকেছি, আপনার সঙ্গে আপনার অনেক কিছু দেখেছি। আপনি আসলে মানুষটা খুবই ভালো এবং এই কারণেই বোধহয় আল্লাহ আপনাকে মিলিয়ে দিয়েছে আমাকে এবং আপনার প্রতি আমি কেমন যেন আকর্ষণ বোধ করি।" তো আমি তখন বললাম যে, "আপনি ৪-৫ দিন আমার সঙ্গে কিভাবে আছেন এবং আপনি কোত্থেকে আসছেন এবং আপনাকে তো আমি চিনি না বা আপনি আমার সঙ্গে কিভাবে আছেন আমি তো জানি না।" তখনও সেই পরী মেয়েটি বলে উঠল, "আমার নাম আরশি। আমি হচ্ছি এক দরিদ্র জিনের সন্তান এবং আমার উপর অনেক খারাপ জিনেদের নজর আছে। সেসব খারাপ জিনেরাই আমাকে নানান সময় উত্ত্যক্ত করার চেষ্টা করে। আপনি যখন সেদিনকে ওই রাস্তা ধরে আসছিলেন, সেদিনকেও ওইসব খারাপ জিনেরা আমাকে উত্ত্যক্ত করছিল এবং এক প্রকার আপনার কারণেই হয়তো সেদিন আমি ওদের উত্ত্যক্তের হাত থেকে বেঁচে গিয়েছি। আপনি যে জায়গা ধরে আসছিলেন, ওরা সাধারণত ওইখানেই বসবাস করে এবং ওদের আদিম পুরুষরা এখানেই বসবাস করছে বহু বছর ধরে। তো ওইদিন আমি হচ্ছে গিয়ে ওদের কাবিলার পাশ দিয়েই যাচ্ছিলাম। তো আচমকা ওই শয়তান জিনগুলো আমার উপর হামলা করে এবং আমাকে এক প্রকার ধরে নিয়ে রেপ করার চেষ্টা করে। সাধারণত আ খারাপ জিনেরা এরকমই করে থাকে। কোনো সুন্দরী কোনো পরী মেয়ে দেখলে বা জিন মেয়ে দেখলে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। তো আমাদের কাবিলার যেসব সর্দাররা আছে ওদেরকে অনেকবার নিষেধ করেছে এসব করার জন্য। কিন্তু আসলে আমাদের কাবিলার মেয়েদেরকে দেখলে ওরা আসলে এমনটাই করে। ইভেন ওদের কাবিলার যেসব মেয়েরা আছে সেসব মেয়েদেরকে দেখলে ওরা নানান ধরনের খারাপ কাজ করার চেষ্টা করে। তো সেদিন আমাকে একা পেয়ে ওরা উত্ত্যক্ত করার চেষ্টা করছিল। তবে আপনি সেদিন যথাসময়ে এসে আমাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। সেটা হয়তো অনেকটা কাকতালীয়ভাবে ঘটে গিয়েছে। আমি আসলে চাইছিলাম যে আপনি আমাকে সাহায্য করুন। তবে আমি আপনার সামনে আচমকা প্রকট হয়ে আপনাকে ভয় দিতে চাচ্ছিলাম না বা পরবর্তীতে যে ওরা এরকমভাবে হামলা করে বসবে সেটাও আমি কল্পনা করিনি। তবে আপনি যেটা করেছেন আমি চাইছিলাম সেটাই করুন যে আমাকে এখান থেকে বাঁচিয়ে অন্ততপক্ষে সেফ জোন পর্যন্ত নিয়ে যান। তো আমি দেখলাম যে আপনি আমাকে আপনার সাইকেলের পেছনে বসিয়ে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন। তো পরে ভাবলাম যে আপনার সঙ্গে সম্ভবত আপনার বাড়িতে যাওয়া ঠিক হবে না। আমি যেহেতু সেফ জোনে চলে এসেছি সেহেতু আমার কাবিলায় ফিরে যাওয়া উচিত এবং আমার যে সর্দার আছে তাদেরকে জানানো উচিত। তো যাই হোক আপনি আ পরে দেখলাম কি যে আপনি আমাকে খুঁজছেন। তো আপনি এক প্রকার চমকে গিয়েছিলেন। ভাবলাম যে আপনাকে অন্ততপক্ষে একটু চমকে দেই এবং আপনার ঘরে গিয়ে আপনাকে একটু দেখা দেই যাতে করে আপনি অন্ততপক্ষে বুঝতে পারেন যে আমি আসলে আচমকা গায়েব হয়ে যাইনি। আমি স্বাভাবিক একটা বিষয় বোঝাতেই আপনাকে এমনটা করেছিলাম। তো পরে ভাবলাম যে না, আপনি আসলে অবাক হয়েছেন। কারণ হচ্ছে গিয়ে একজন মানুষ কোনোদিন ঘরের দরজা বন্ধ অবস্থায় ঘরের ভেতর প্রবেশ করতে পারে না এবং আপনি সেগুলো দেখে চমকে গিয়েছেন বা অবাক হয়েছেন। তো তারপর আমি সেই রাতে আপনার সঙ্গে আপনার রুমেই ছিলাম। আপনি ঘুমিয়েছিলেন। তো যখন আমি বেরিয়ে আসবো এখান থেকে, তখন দেখলাম আচমকা বৃষ্টি শুরু হলো এবং বাহিরে বৃষ্টির দিনে সাধারণত আমরা বের হই না। তো আমি সেখানেই বসেছিলাম এবং বসে থাকা অবস্থায় আমি খেয়াল করলাম যে আপনার বেশ শীত লাগছে। তারপর আমি কম্বল-টম্বল খুঁজে আপনার শরীরের উপর কম্বলটা দিয়ে ওই রাতে বৃষ্টি থামার পরে আমি ওইখান থেকে চলে আসি। আমি বুঝতে পারছিলাম যে আপনার বিয়ে ঠিক হয়েছে। তবে কেন জানি না এটা আপনাকে বলা উচিত হবে কিনা। যাই হোক আমি ঘটনাক্রম সামনে আগাই। তো তারপর আমি ভেবেছিলাম যে আপনাদের ওইখান থেকে চলে আসবো। কিন্তু আমি যখনই আপনাদের ওইখান থেকে বের হতে যাব তখন দেখলাম সেসব শয়তান জিনেরা আপনাদের বাড়ির আশেপাশে, মানে আপনাদের বাড়ির আশেপাশে আমাকে দেখে ফেলেছে যে আমি আপনাদের বাড়িতে ঢুকেছি এবং আপনাকে টার্গেট করে রেখেছে যে আপনার ক্ষতি করবে ওরা। তো আমি তো এখান থেকে বের হতে পারছিলাম না এবং বের হয়ে যতক্ষণ না পর্যন্ত আমি আমার কাবিলায় যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আসলে নিরাপদ না। আমি এখানে থাকলে হয়তো মানুষের মধ্যে থাকলে ওরা এখানে আসবে না। কিন্তু এখান থেকে আমি বের হতে পারছিলাম না এবং ওই শয়তান জিনেরা আপনার উপর হামলা করার জন্য ওরা জেঁকে বসে আছে
এরকমটাই। তো আমি তো এখান থেকে কোনোভাবে বের হতে পারছিলাম না। আমি আপনার রুমেই ছিলাম এবং ৩ দিন পর্যন্ত আপনার রুমের ভেতরে আমি থাকি এবং এই ৩ দিনের মধ্যে আ আমি আপনাকে প্রত্যেকদিন রাত্রেবেলা দেখতাম এবং কেন জানি না এই ৩ দিন আপনার প্রতি আপনার সরলতা দেখে এত পরিমাণ আপনার প্রতি একটা অনুগত সৃষ্টি হয় এবং এত পরিমাণ ভালো লাগে। আমি তখন আপনার সঙ্গেই ভাবি যে এখানে থাকি এবং যতক্ষণ না পর্যন্ত আমি নিরাপদে পৌঁছাতে পারছি আমার কাবিলায়, আপনার সঙ্গেই থাকি। না হলে এখান থেকে বের হলে আমি আসলে তখন ওদের মধ্যে বিপদে পড়ে যাব। তবে আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছিল যে আপনাকে কোনো না কোনোভাবে ওরা ক্ষতি না করে। তো যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। ওরা ওইদিন রাতের বেলা আপনাকে ক্ষতি করার জন্য আপনার পেছন ওরা এসেছিল কিন্তু আপনার ক্ষতি করতে পারেনি। কারণ আপনার হাতে আপনার মায়ের দেওয়া ওই তাবিজটা আছে, আয়াতুল কুরসি সম্বলিত তাবিজটা। তো আমি তখন বললাম যে, "হ্যাঁ, আমার মা আমাকে এটা বেঁধে দিয়েছিল যেহেতু আমি রাত-বেরাত চলাফেরা করি। এইজন্য এটা বেঁধে দিয়েছিল।" তো তখন আমি দেখে আসলে নিশ্চিত হলাম যে আসলে কোনো কালো শক্তি বা শয়তান জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি তখন কিছুটা নিশ্চিত হলাম এবং ভাবলাম যে ফাঁক বুঝে আমার চলে যাওয়া উচিত। তো আমি আমার তারপর আমি আমার কাবিলার এক ফাঁক বুঝে আমি সেইখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমার কাবিলা পর্যন্ত গেলাম এবং সেখানকার যেসব মুরব্বি জিনেরা আছে তাদেরকে আমি বললাম যে এরকম ঘটনা ঘটেছে এবং আমি প্রায় ৩ দিন এরকম একটা জায়গায় লুকিয়েছিলাম এবং ওই জিনেরা আমার এখন পর্যন্ত পিছু লেগেছিল কিন্তু আমাকে ধরতে পারেনি। তো তখন আমার কাবিলার যেসব জিনেরা আছে বা সর্দাররা আছে তারা ওই কাবিলার যে সর্দার আছে তাদের উপর বিচার দেয় এবং বিচার দেওয়ার পরে ওই যে শয়তান জিনগুলো ছিল যারা কিনা নারীদেরকে উত্ত্যক্ত করতো ওদেরকে ধরে এক প্রকার শাস্তি দেয়। আমাদের এখানকার বিভিন্ন রকমের শাস্তি আছে। তো ওদেরকে শাস্তি দেয় হচ্ছে গিয়ে ওরা এই অঞ্চলে আর আসতে পারবে না, যেসব অঞ্চলে সাধারণত মেয়েরা চলাফেরা করে, মেয়ে জিনরা বা আমাদের এই কয়েক কাবিলার মধ্যে ওরা আর কখনো আসতে পারবে না, এরকম শাস্তি দেওয়া হয়। তো তারপর ওরা এখান থেকে চলে গিয়েছে। চলে যাওয়ার পর এখন কিন্তু আমি মুক্তভাবে চলাফেরা করতে পারি। তো আমি তখন যখন আপনার ওখান থেকে চলে আসলাম, আমি আমার কাবিলায় যখন ছিলাম, আমার কেন জানি না আপনাকে ছাড়া একটু ভালো লাগছিল না। তো যে ২ দিন আপনার জ্বর ছিল সেই ২ দিন কিন্তু আমি আপনার সঙ্গেই ছিলাম এবং তো আমি তখন বললাম, "তাহলে ওই রাতে আমি কি আপনাকে সত্যি দেখেছি?" তো মেয়েটি তখন বলল, "হ্যাঁ, আপনি সত্যি দেখেছেন।" তো তখন আমি আসলে একটু ইতস্তত বোধ করলাম এবং আমি বললাম, "ছি! আমি আপনার সঙ্গে আমি কি করেছি?" এটা আসলে তখন মেয়েটা খানিকটা লজ্জা পেয়ে বলল কি যে, "এটা আপনি হয়তো জ্বরের ঘোরে পড়ে করেছেন বা আমার জন্যই করেছেন। যদিও আম আ আপনি" যাই হোক ওই কথা বাদ দিন, লজ্জার বিষয়। তো যাই হোক, মেয়েটা তখন আবার বলতে লাগলো যে, আমি বাড়িতে গিয়ে থাকতে পারছিলাম না। এটা কেন আমি জানি না। আমি জানি যে আপনার বিয়ে ঠিক হয়েছে, আপনার বিয়ে হয়ে যাবে। আমি আসলে একটু দুঃখবোধ পেয়েছিলাম। দুঃখ কেন পেয়েছিলাম? আমি আপনাকে মনে পছন্দ করে ফেলেছি সেটা আমি বুঝতে পারছিলাম। তো ওই রাতে আমি আপনার কাছে আর যাইনি এবং জানি যে পরের দিন আপনার বিয়ে। আমি ভেবেছিলাম আপনার কাছে আর কোনোদিন যাব না। কিন্তু শেষ দেখার জন্য ওইদিন সকালবেলা, মানে আজকে সকালবেলা আমি আপনাদের বাড়িতে আসি। বাড়িতে এসে যখন আপনার মনটা এরকমভাবে খারাপ দেখি, তখন আসলে আমি বুঝতে পারি যে আপনার যে হবু বউ ছিল সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। তো আমি চাইলে তাকে ফেরত নিয়ে আসতে পারতাম। তবে সেটা আপনার জন্য কতটুকু সুখকর হতো আমি জানি না। তো ভেবেছিলাম একবার ফিরিয়ে নিয়ে আসবো। পরে ভাবলাম যে না, যদি ফিরিয়ে নিয়ে আসি তাহলে আমার জন্যই হয়তো সেটা লস হবে। তো আমি তখন বললাম, "লস মানে?" তো আমি বললাম মেয়েটা তখন বলল, "আরে লস মানে বোঝেন না? যে মেয়েটা যদি আসে, সেই ক্ষেত্রে তাকে তো আপনি আর মেনে নিতে পারবেন না। কারণ সে তো আপনাকে ভালোবাসে না। তো সেটা আপনার লস। আপনার লস মানে আমার লস না?" তো তখন আমি বললাম কি যে, "হ্যাঁ।" তো মেয়েটা যে ইনডাইরেক্টলি আমাকে পছন্দ করে সেটা তার কথায় ইঙ্গিতে বোঝা যাচ্ছিল এবং আমাকে বোঝানোর চেষ্টা করছিল। তো আমিও তখন আ বললাম কি যে, আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি। কিন্তু আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। দেখতে না পেয়ে আমি কারো সঙ্গে কথা বলব সেটা কি ঠিক হচ্ছে?" তখন মেয়েটা বলল, "আমাকে দেখা লাগবে না। আমি অদৃশ্যই আপনার সঙ্গে থাকি এবং আপনার সঙ্গে আমি আছি। আপনি চিন্তা করবেন না।" তো যাই হোক, ওইদিন রাতের বেলা ওই মেয়েটা তখন বলল কি যে, "আপনি মন খারাপ করবেন না, আপনি বাড়িতে চলুন। বাড়িতে গিয়ে আপনার ঘরে বসে গল্প করি। ঠিক আছে?" তো আমার কেন জানি তার সঙ্গে কথা বলতে ভালো লাগছিল। এক প্রকার ওই যে নেশা টাইপ, মাথা ঘোরাচ্ছিল, ঝিমঝিম করছিল। তো তখন আমি তাকে নিয়ে ঘরে যাই। আমি গল্প করতেই যাই। আমি যখন সারারাত তার সঙ্গে গল্প করলাম, খানিকক্ষণ বাদে যখন আমার নেশার ঘোর কাটলো, ও একটা শর্ত দিয়েছিল যে যেন লাইট না জ্বালায়, লাইট না জ্বালিয়ে ডিম লাইট জ্বালিয়ে শুধুমাত্র আমার সঙ্গে কথা বলবে। তো আমার ঘরের ডিম লাইটটা কিন্তু বেশ খানিকটা আলো ছড়ায়। তো তখন আমি যখন মেয়েটা আমার সামনে বসে কথা বলছিল, ওর গা থেকে সেই চমৎকার ফুলের সুঘ্রাণটা আসলো। তো এতদিনে বুঝতে পারলাম যে আসলে কেন সেই মেয়েটি কেন আমার ঘরের ভিতরে সেই সুঘ্রাণটা আসতো এবং কেনই বা মেয়েটি এখানে এসেছে বা কিভাবে তার সাথে আমি লিঙ্ক হয়েছি। তো যাই হোক, ওই টাইমে আমি সারারাত ভরে তার সঙ্গে গল্প করলাম এবং এক পর্যায়ে আমার সেই নেশার ঘোর যখন কাটলো,
আমি তখন তাকে বললাম যে এখন আমি স্বাভাবিক আছি কিছুটা, এবং আমি তাকে বলেছি যে আমি আফিম জাতীয় কিছু খেয়েছি এবং এই কারণে হয়তো আমার কাছে অনেক কিছু ওলটপালট লাগছিল, তবে এখন ভালো লাগছে এবং আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে এরকমভাবে সাপোর্ট করেছেন। তো মেয়েটি তখন বলল, আপনি সেদিন নির্ঘাত আমাকে সর্বনাশ হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন, এজন্য আমার আপনাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। যাই হোক, যেটাই হয়েছে, তবে আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আমি তাকে বললাম। এবং মেয়েটি আমাকে বলল কি যে, কৃতজ্ঞ তো আমি আপনার প্রতি, আজকে আমাকে যেতে হবে। কারণ হচ্ছে আমি আমার বাবা মা যদি আমাকে না দেখতে পাই তাহলে হয়তো ওনারা জিজ্ঞেস করবেন যে কয়েকদিন আগে এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছিলি, এখন আবার কোথায় গিয়েছিস। তখন আমাকে আচ্ছা ঠিক আছে চলে যাও তুমি। তো তখনও চলে গেল এবং আমি ঘুমিয়ে পড়লাম। তো এরকম করে প্রায় রাতের বেলা ও আমার ঘরে আসতো এবং ঘরে আসার পরে আমি ওর সঙ্গে গল্প করতাম, কথা বলতাম। তো এর মাঝখানে আমার যে হবু শ্বশুর মশাই উনি এসে আমার কাছে বললেন কি যে, বাবা ক্ষমা চাই, এবং আমার পরিবারের সবার কাছে ক্ষমা চাইলেন। তো আমি তখন তাকে বললাম, আঙ্কেল কি করছেন আপনি, এটা তার আপনার দোষ না। যাই হোক, আমরা কোনো কিছু মনে করিনি। তো সকলে আমার এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া এরকম আচরণ দেখে সকলে একটু খানিকটা অবাক হলো এবং বলল কি যে যে হ্যাঁ, ছেলেটা নির্ঘাত কষ্ট পেয়ে হয়তো একাকী হয়ে গিয়েছে, তো ওর জন্য আরেকটা বিয়ে দেখা উচিত। তো আমি তখন বললাম যে আমি আসলে বিয়ে করব না, এই মুহূর্তে তোমরা আমাকে একা ছেড়ে দাও। তো তখন পরিবারের সবাই আসলে যারা মেহমান এসেছিল তারা একে একে করে চলে গেল এবং পরিবারের সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়লো। তো আমার সময় কিভাবে কাটছিল সেটা তো আমি ভালো মতো বলতে পারবো, কারণ হচ্ছে গিয়ে পরি মেয়েটা যে কিনা প্রত্যেকদিন আমার কাছে আসতো এবং আমি তার সঙ্গে গল্প করতাম, এরকম প্রত্যেকদিন রাতে আমি তার সঙ্গে গল্প করতাম। এবং ও হচ্ছে গিয়ে দোকান বন্ধ করার পরে আমি বেশিরভাগ দিন রাতে দেরি করে আসতাম এবং একা একা আসার চেষ্টা করতাম। অনেকদিন রাত্রেবেলা অনেকে আমার সঙ্গে আসার কথা বলতো যে ভাই একসাথে যাই। আমি বললাম না, আমার একটু কাজ আছে, আমি আমাকে একা একা যাবো। তো ও আমার সঙ্গে থাকতো এবং ও আমার সঙ্গে থেকে আমার সঙ্গে গল্প করতে করতে আসতো। তো আমি তো জানি যে পরি মেয়েটা নির্ঘাত রূপে আমাকে পছন্দ করে বলে ও আমাকে যখন ইঙ্গিত দিয়ে বলছিল যে আসলে ও ঘরে থাকতে পারছিল না আমাকে না দেখে, তখনই তো আমি বুঝে ফেলেছি যে ও নির্ঘাত আমাকে পছন্দ করে। আর আমি তো আমার ওই মেয়েটাকে পছন্দ করতাম যার সঙ্গে আমার বিয়ে হবার কথা ছিল, ওর নাম ছিল হচ্ছে কারিমা। তো ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কারিমার সঙ্গে তো বিয়ে হলো না, কারিমা তোর প্রেমিক এর সঙ্গে ভেঙে গেল। তো আমার একটা ভাঙা মন নিয়ে আমি কিন্তু তখন পরি মেয়েটার সঙ্গে গল্প করতে লাগলাম নিয়মিত। তো এক পর্যায়ে প্রায় সপ্তাহ ২ কেটে গেল মাঝখানে। ও সবসময় আমার সঙ্গে থাকতো। আমাকে সবসময় সাপোর্ট দিত এবং সবসময় আমার প্রতি একটা অন্যরকম সহানুভূতি ওর ছিল এবং আমি ওর সঙ্গে নিয়মিত গল্প করতাম। ও আমাকে বলতো যে, "মন খারাপ করো না। সব মিলিয়ে ভালো হবে সবকিছু।" তো ও যে একটা পরী ছিল সেই বিষয় নিয়ে আমার কোনো আক্ষেপ ছিল না বা কোনো অন্যরকম কোনো কিছু ছিল না। ও আমার সরলতার প্রতি মানে সবসময় সম্মান করত যে, "তুমি অনেক সরল। মানুষকে তো এরকমই হওয়া উচিত। অনেক ভালো তুমি।" তুমি মানে সব সময় এগুলো বলে প্রশংসা করত। তো আমি তখন তাকে বললাম যে, "দেখো, তুমি পরী হলেও কিন্তু মজার মানুষ হচ্ছ। শুধু মজা করতে পারো, তাই না?" তো তখন একদিন বিকালবেলা ও তখন আসলো। আমি তখন ওকে দেখতে পাচ্ছিলাম না, অদৃশ্য অবস্থায়। ও আমাকে বলল যে, "শোনো, আজকে হচ্ছে গিয়ে রাত্রেবেলা আমি তোমাকে দেখা দিব।" তো ওই রাতে আমার আসলে আনন্দের সীমা ছিল না। আমি আসলে এত পরিমাণ খুশি ছিলাম যে আপনাদেরকে বলে বোঝাতে পারব না। আমি প্রচণ্ড পরিমাণ খুশি ছিলাম। আর ও আমাকে শর্ত দিয়েছিল যে, "আমি যতদিন না পর্যন্ত নিজে থেকে না দেখা দিব, তুমি কিন্তু বলতে পারবে না যে আমি তোমাকে আমাকে দেখা দাও।" তো আমি তখন বলেছিলাম যে, "আচ্ছা ঠিক আছে।" তো ওই রাতে ও হচ্ছে গিয়ে আমার কাছে আসে এবং অন্ধকার ছিল তখন। ও আসতো যখন আমি লাইট বন্ধ করে দিতাম তখন আসতো। লাইট জ্বলাকালীন সময় তাকে দেখা যেত না। তো আমি তখন বললাম যে, "তুমি এসেছো?" তখন মেয়েটা বলল, "হ্যাঁ।" এবং ও ওই রাতেই আমাকে বলল যে, "আমি তোমাকে কিছু কথা বলতে চাই এবং তাতে যদি তুমি রাজি হও তাহলেই কেবলমাত্র আমি তোমাকে দেখা দিব।" তো আমিও ওকে বললাম যে, "আমিও তোমাকে কিছু বলতে চাই।" ও আমার মাঝখানে একদিন আসেনি। ওইজন্য আমার এত পরিমাণ খারাপ লেগেছে সারাদিন। তো আমি তখন বললাম, "আমিও তোমাকে কিছু বলতে চাই।" তো ও তখন বলল যে, "তুমি আগে বলো।" আমি তখন বললাম, "না, আগে তুমি বলো তারপর আমি বলব।" তো যাই হোক, ও ওই রাতে আমাকে বলল যে, "দেখো, তুমি কথাটা কিভাবে নিবা জানি না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বলে যে আমি তোমাকে এই কথাগুলো বলছি এমনটা না। আসলে আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আর একটা কথা মাথায় রেখো, জিনেরা যারা একবার যাকে ভালোবাসে তাকে কিন্তু আজীবন তার সাথে রাখে এবং আজীবন কিন্তু তাকে ভালোবেসে যায়। তো তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না, তবে আমি এই কয়েকদিন তোমার সঙ্গে থেকে আমি তোমাকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছি।" তো আমি তখন তাকে বললাম কি যে, "তুমি এই কথা যদি আমাকে আজকে না বলতে, তাহলে আমি নিজেই তোমাকে বলে দিতাম যে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এবং তুমি পরী হও, জিন হও, যাই হও, সেসব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে চাই এবং তোমাকে আমি আমার করে পেতে চাই। আমি তোমাকে ভালোবাসি, এটাই আমি জানি। এবং আমি তোমার সঙ্গে থাকতে চাই।" এমনটা হচ্ছে গিয়ে আমি তাকে বললাম।
তো ও তখন আমাকে বলল যে আহ, আমাকে শক্ত করে এসে জড়িয়ে ধরলো দূর থেকে, এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তখন আমার খাটের উপর বসেছিলাম, আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো। তো ওর সঙ্গে তো আমি লিপ কিস করেছি সেই দিন, ওর জ্বরের ঘোরে রাত্রেবেলা আমি ওকে চুমু খেয়েছি। তো ওই দিন ও আমাকে জড়িয়ে ধরে ও নিজে থেকে আমাকে চুমু খেতে লাগলো, আমার ঠোঁটের মধ্যে ওর ঠোঁটটা লাগলো আর কি। তো আমি এর আগে ওকে ওরকমভাবে স্পর্শ করেছি, মানে হচ্ছে যেরকমভাবে ওই রাতে জ্বরের ঘড়ি স্পর্শ করেছিলাম, আর আজকে ওর শরীর সবকিছু এত বেশি সফট এবং ওর চুমুর এত পরিমাণ পাওয়ার যে আমি নিজেই ওর শরীরের ভিতর থেকে যেন ডুবে যাচ্ছিলাম, এবং আমার কাছে তখন স্বর্গীয় একটা অনুভূতি হচ্ছিল। তো আমি ওকে চুমু খেতে লাগলাম বেশ খানিকক্ষণ। তো চুমু খাওয়ার পরে ও হচ্ছে গিয়ে তখন নিজে থেকেই লাইট জ্বালালো। তো আমি যখন ওর চেহারাটা দেখলাম, আসলে আমি তখন শঙ্কিত হয়ে গেলাম যে এ কি অদ্ভুত রকমের চেহারা, এবং মানুষের থেকে একটু ভিন্ন। নাকগুলো একটু বোচা বোচা, কান চোখগুলো এরকম উপরের দিকে খাড়া, মানে অনেকটা মানুষের থেকে দেখতে ভিন্ন, এবং দেখতে অনেক সুন্দরী। মানে তার চেহারার ত্বক সমস্ত কিছু খুব সুন্দর, তবে একটু ভিন্ন ধরনের এবং মানুষের থেকে আলাদা, কিন্তু অনেক সুন্দর আছে, এবং এত সুন্দর যে তার দিকে তাকালে যে কারো চোখ ঝলসে যাবে। তো আমি তখন তার সৌন্দর্য দেখে তো আমি তার প্রেমে পড়িনি, শুধুমাত্র তার এরকম ভালো গুণ বা এরকম সব কিছু দেখে তার প্রেমে পড়েছি আমি। তো তখন সে আমাকে জড়িয়ে ধরলো এবং বলল কি যে, "কি আমাকে দেখেছেন?" তো আমি তখন বললাম, "জি, দেখেছি।" তখন ও আমাকে বলল যে, "এটা কিন্তু আমার আসল চেহারা।" তো ও আমাকে তখন আরো বলল যে, "জিনেরা কিন্তু চাইলে যে কারো রূপ ধরতে পারে। তুমি যদি এখন বলো তো ঐশ্বরিয়া রায়ের রূপ ধরবো, তাহলে আমি কিন্তু সেটাও ধরতে পারবো।" তো তো আমি তখন বললাম কি যে, "দরকার নেই। তুমি তোমার আসল চেহারাই অনেক সুন্দর। যেহেতু জিনেরা দেখতে একটু অন্যরকম হবে সেটা স্বাভাবিক।" তো তখন ও বলল কি যে, "আমি এরকম রূপেই তোমার সঙ্গে থাকতে চাই, এবং এটাই হচ্ছে আমার আসল রূপ।" তো আমি তখন বললাম যে, "আমি তোমার চেহারাকে কিন্তু ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছি। তখন তোমার চেহারাকে ভালোবাসলাম, এর আগে তোমাকে বলতাম যে দেখা দাও। এতদিন কিন্তু তোমার কণ্ঠ শুধু শুনেছি আমি, তাই না?" তো তখন সেই জিন মেয়েটা বলল, "হ্যাঁ, আমি জানি, এবং তুমি আমাকে খুব ভালোবাসো।" তো আমি ওর সাথে ওইদিন রাতে থেকে আমার প্রেমের সম্পর্ক শুরু হলো, এবং ও প্রত্যেকদিন আমার কাছে আসতো, এবং আসার পরে ও আমার সঙ্গে গল্প করতো, আমি ওর কোলের উপর শুয়ে থাকতাম, ও আমার মাথায় হাত বুলিয়ে দিত, এবং ও বলতো কি যে লাইট বন্ধ অবস্থায় ভালো আছি, মানে লাইট থাকলে ওর একটু বিরক্ত লাগে। তো লাইট বন্ধ অবস্থায় আমি ওর সঙ্গে গল্প করতাম, কথা বলতাম, এবং এরকম করে ও প্রত্যেকদিন আসতো এবং প্রেম করতাম। প্রায় দিন রাতেই আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো। তো প্রথম যেদিন করেছিলাম সেদিন আসলে আমি এর আগে তো কোনোদিন কারোর সঙ্গে করিনি। তো ওই দিনটা একটু অন্যরকম কেটেছে। তাছাড়া আমি কোনোদিন মেয়েদের শরীর কেমন হয় সেটাই জানতাম না। তো একটা পরীর শরীর কেমন হবে আমি পরবর্তীতে সে বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে ডিসকাস করতে পারছি না। তবে একটু ভিন্ন ছিল মানুষের থেকে, সেটা বলতে পারবো আরকি। তো যাই হোক, আমার ওর সঙ্গে আমার সময় এরকম খুব ভালোভাবে কাটছিল, এবং দেখতে, দেখতে আমাদের প্রেমের সম্পর্ক প্রায় ৮ মাসের মতো কেটে গেল মাঝখানে। ৮ মাস পরে আচমকা একদিন আমার আব্বা বলল কি যে, "অমুকের একটা মেয়ে আছে, সে আসলে তোর সঙ্গে তার বিয়ে দিতে চায়।" তো আমি তখন বললাম কি যে, "না, না আব্বা, আমি বিয়ে করব না। আমি আর আমার জন্য মেয়েটা তোমরা দেখো না।" তো যাই হোক, এরকম এই কথা বলার পর ২ দিন পরে সেই মেয়ে পক্ষের যেসব লোকজন আছে তারা আমাদের বাড়িতে আমাকে দেখতে আসলো, এবং আমাদের বাড়ির সমস্ত কিছু দেখতে আসলো আরকি। তো আমি তখন আব্বাকে চিল্লায় মিল্লায় বললাম কি যে, "এরকমটা তোমরা কখনো করবে না, আমি বিয়ে করব না কোনোদিন।" তো এটা শোনার পরে আমার সেই আত্মীয়স্বজন চলে গেল, এবং আব্বা আমাকে বলল, "কেন বিয়ে করবি না?" তো আমি তখন তার কোনো কথার উত্তর দেইনি। তো ওইদিন রাত্রেবেলা যখন ওই আমার পরিপ্রেমিকা আসে আমার কাছে, তো তখন আমি তাকে এই কথা বলি, এবং বলি কি যে, "তুমি কি আমাকে বিয়ে করবা?" এক প্রকার রাগের মাথায় বলি। তো ও তখন বলে কি যে, "আচ্ছা ঠিক আছে।" যদিও ওদের ওইখানে বিয়ের বলতে তেমন কোনো বিষয় ছিল না, বা বিয়ের বলতে এরকম কোনো বিষয় ওদের রীতিনীতিতে নেই, বা ওরা বিয়ে করে ওদের নিয়মে করে। কিন্তু একজন মানুষ এবং জিনের বিয়ে কিভাবে হয় সেটা তো ওরা বলতে পারবে না, তাই না? তো যেহেতু বিয়ে করার জন্য সাক্ষীর প্রয়োজন আছে, তো ৪ জন সাক্ষী লাগবে। ওর পক্ষ থেকে ২ জন আর আমার পক্ষ থেকে ২ জন। তো আমার ২ জন বন্ধুকে বললাম, ওরা আসলে বিশ্বাস করতে পারছিল না যে এটা সত্য নাকি একদম মিথ্যা। আর যে কাজীর মাধ্যমে বিয়ে করব সেই কাজীও মানে হুজুর ছিল। এক প্রকার কোর্ট ম্যারেজ তো করা সম্ভব না। কারণ ওর ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট তো আমাদের কাছে নেই। তো একজন হুজুর ছিল, সেটাও আমার বন্ধু। তো ওই বন্ধুকে ডেকে আনার পরে ওই বন্ধু নিজেও সাক্ষী হয়েছিল, মোট ৪ জন। এবং সেই ৪ জন বন্ধু আমার এই বিয়ে সম্পর্কে জানে, এবং ও যে একটা জিন সেটা সম্পর্কে জানে। তো ওরাও ওইদিনকে আসলে বিশ্বাস করতে চাইছিল না, যখন ওরা সত্যি, সত্যি দেখলো যে সত্যি, সত্যি একটা জিন এবং খুবই সুন্দরী একটা মেয়ে, যে কিনা ওদের সামনে যখন কথা বলছিল তখন অদৃশ্য ছিল, হঠাৎ করে দৃশ্যমান হলো, এবং ওইদিন ওদের উপস্থিতিতেই বিয়ে হলো। এবং বিয়ে হওয়ার পরে আমরা আস্তে, আস্তে করে সংসার করতে লাগলাম। তো যাই হোক, আব্বা-আম্মা তো পাগল হয়ে গেছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য। এর মাঝখানে আব্বা একটু অসুস্থ হয়ে পড়ল। তো সে আমাকে এক প্রকার ব্ল্যাকমেইল করতে লাগলো যে, "বিয়ে করবি না কিসের জন্য?" তো আমি তখন তাকে এক প্রকার বাধ্য হয়ে সত্যি কথা বলে দিলাম যে, "আমি আসলে বিয়ে করেছি, এবং সে কোনো আশরাফুল মাখলুকাত না, সে হচ্ছে একটা পরী আরকি, একটা জিন মেয়ে।" তো এই কথা বলার পর আব্বা তখন রেগে গেল এবং বলল কি যে, "পরীকে বিয়ে করা জায়েজ নেই। তুই কেন বিয়ে করলি? বা কেন এরকম?" তো
জানার মধ্যে আমরা এই 5 জনই জানতাম আমার আব্বা সহকারে। তখন আমার আব্বা একজন তার বন্ধু আলেম একজন বন্ধুকে নিয়ে আসলেন এবং বললেন কি যে এই আমার ছেলের ঘাট থেকে জিনটা খাদা আর কি সরা। তো তখন ও যখন সেই মেয়েটিকে আমি তখন বাড়িতে ছিলাম না, ও তখন আমার নিজের রুমেই ছিল। তো তখন ওই জিন মেয়েটিকে ওই যে পীর বন্ধু ছিল আমার আব্বার, তিনি তখন বেঁধে রাখেন, বেঁধে হচ্ছে গিয়ে বলে কি যেখান থেকে চলে যেতে, তো কোনোভাবেই তো আমাকে ছেড়ে যাবে না এবং কোনোভাবেই তো ওইখান থেকে সরবে না, নড়বে না। তখন ওকে সারা রাত ওখানে সারাদিন ওখানে বেঁধে এক প্রকার শাস্তি দেয়। তো আমি তখন রাত্রেবেলা যখন বাড়িতে ফিরি, বাড়িতে ফেরার পরে ও তো কোনোভাবে এখান থেকে যাবে না, নিয়ে নিয়ে যাওয়ার মতো শক্তিও ওই পীর বন্ধুর ছিল না। অনেক মারধর খেয়েছে, তারপরে ও ওখান থেকে যায় নাই। তো আমি যখন ফেরার পরে দেখি কি যে ওর হাতে পায়ে সব জায়গায় শুধু মারধরের দাগ আর কি। তো তখন আমি প্রচুর চিল্লাপাল্লা করি এবং বাড়িতে অনেক সিন ক্রিয়েট হয়। তো আমার আম্মা আসলে বুঝতে পারছিল না যে কী ঘটনা। তো পরবর্তীতে আমি আসলে বলি কি যে আমি এখানে থাকবো না। তো এরপরে আমি প্রায় মাসখানেক আমাদের ওই বাড়ি থেকে গায়েব ছিলাম, আমি আমার স্ত্রীকে নিয়ে ওদের কাবিলায় চলে গিয়েছিলাম। এবং আমি মাঝে মধ্যে আসতাম যে আমার আব্বা আম্মা আসলে রিগ্রেট ফিল করে কিনা এটা করার জন্য, যে ও এরকম একটা জিন মেয়েকে মেরেছে এবং কোনো কারণ ছাড়া সেখান থেকে যেতে চায় না। আমার আব্বাকে নাকি অনেকবার বলছে যে আব্বা আমি আপনার ছেলের কোনো ক্ষতি করব না, আমি আমি আপনাদের এখানে আছি, আপনাদের সেবা যত্নের জন্য আছি, আমি সত্যি কারোর কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি। তারপরেও কিন্তু তারা কথা শোনেনি। তো যাই হোক আমার 1 মাস পরে আমার আব্বা যখন বলে যে আব্বা তুই ফিরে আয়, আমি তো কিন্তু তখন ওখানেই উপস্থিত ছিলাম, আমার পরিবার উপস্থিত ছিল। তো আমি তখন রুম থেকে বের হই এবং বের হয়ে বলি কি যে তোমরা কি আর এরকম করবা কিনা, তোমাদের বউ তোমাদের জন্য কত উপকার করছে জানো। তো তখন সমস্ত ঘটনা বলি এবং এর মাঝখানে আব্বা যে অসুস্থ হয়ে পড়ছিল, তখন কিন্তু আমার ওই স্ত্রী ও কিন্তু ওদের ওইখান থেকে কি এক প্রকার ওষুধ এনে আমার আব্বাকে সুস্থ করে তুলছিল। তো সব মিলিয়ে আমার আব্বা এটা জানার পর বলে কি যে আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো করবো না, তুই আমার বৌমাকে নিয়ে এখানেই থাকিস। তো এর পরবর্তীতে আম্মাও বিষয়টা জেনে যায় এবং এক প্রকার তারাই জানতো এবং ঘরের ভিতরে যেহেতু আমরাই নড়াচড়া করতাম, আমার আব্বা আমার আর কোনো ছেলে মেয়ে ছিল না, তো সেহেতু আমি একাই ছিলাম এবং একাই আমরা যাতায়াত করতাম এবং আমরাই সব কিছু জানতাম। তো সেই সময় পরে আমার ওর সঙ্গে হচ্ছে গিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে হয়েছে এবং আমার বিষয়টা সম্পর্কে কেউ ওরকমভাবে জানতো না যে আমি একটা পরি বিয়ে করেছি, তারা জানতো যে একটা মেয়ে বিয়ে করেছি এবং সে আমাদের সাথে থাকতো, আমাদের এখানে থাকতো, কিন্তু ও সবার সামনে এরকমভাবে যেত না। এবং পরবর্তীতে ওই যে ছেলে মেয়ে দুটো, ওদের গ্রোথ অনেক কম। অবশ্য ওদের বয়স প্রায় একজনের বয়স 7 বছর আর একজনের বয়স 9 বছর, গ্রোথ অনেক কম থাকা সত্ত্বেও কিন্তু ওদের দেখতে এখন মনে হয় কি যে মাত্র হাঁটা শিখেছে, কিন্তু ওদের বয়স এরকম। তো অনেকেই বলে কি যে এটা জেনেটিক কারণে, কিন্তু কেন যেরকম হয়েছে সেটা তো আমি জানি। আর ও বলেছে যে ওদের ওইখানে নাকি মানুষজন অনেক জিনারা অনেক বছর বাঁচে, এই কারণে হয়তো ওদের গ্রোথ কম বা ওরা এরকম জন্মগ্রহণ করেছে। তো যাই হোক সেসব বিষয় নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, ওরা অনেক বছর বাঁচুক সেটাই আমি আশা করি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সারা জীবন এরকমভাবে থাকতে পারি। তো আশা করি আজকের ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কারোর কাছে যদি এরকম ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। বরাবরের মতোই কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই চমৎকার সব ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।